আসসালামু আলাইকুম। ২৪-এর স্বাধীন বাংলায় আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। বাংলা সংবাদ। পলক ও ২ ছাত্রলীগ নেতা ফের রিমান্ডে। এরপর জানিয়ে দিব দেশ জুড়ে ধর্মঘটের চিকিৎসকরা বলে দিছিল রবিবার আর বুধবার ডাক্তার বসে, আজ এসে শুনি ডাক্তাররা নাই, তারা আন্দোলন করতেছে। এরপর জানিয়ে দেব এবার সেনাবাহিনীর ১৬ স্থাপনা প্রতিষ্ঠানের নাম বদল। এরই মধ্যে ১৫টি শেখ পরিবারের নামে এবং বাকি একটি সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের নামে ছিল। আরও জানিয়ে দিব ৮ বিষয়ে সংস্কার ভাবনা তুলে ধরলেন তারেক রহমান। এদিকে শাহবাগীদের সমর্থনে ক্ষমতায় ছিল ফ্যাসিস্ট হাসিনা, বলছে হাসনাত আব্দুল্লাহ। সর্বশেষ জানিয়ে দিব রাজধানীতে থানায় ঢুকে অতর্কিত হামলা, ওসি সহ আহত ৩। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। পলক ও ২ ছাত্রলীগ নেতা ফের রিমান্ডে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রাজধানীর ধানমন্ডি থানার হত্যা মামলায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জোনায়েদ আহমেদ পলকের ফের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এছাড়া একই মামলায় ৪ দিনের রিমান্ডে দেওয়া হয়েছে ২ ছাত্রলীগ নেতাকে। তারা হলেন সংগঠনটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্য সেন হলের সাধারণ সম্পাদক সিয়াম রহমান এবং সাংগঠনিক সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলের সভাপতি আনোয়ার হোসেন নাইম। বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হুসাইন মোহাম্মদ জুনাইদ রাষ্ট্র ও আসামি পক্ষের শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা আসামিদের প্রত্যেকের ৫ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী। অন্যদিকে রিমান্ড বাতিল ও আসামিদের জামিন চেয়ে আবেদন করেন আসামি পক্ষের আইনজীবী ফারজানা ইয়াসিন রাখি। উভয় পক্ষের শুনানি শেষে আদালত প্রত্যেকের জামিন নামঞ্জুর করে রিমান্ডের আদেশ দেন। মামলার সূত্রে জানা যায়, গত ৪ আগস্ট ধানমন্ডি থানা এলাকায় বৈষম্য বিরোধী আন্দোলনে অংশ নেন ভুক্তভোগী রিয়াজ। এ সময় পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের গুলিতে নিহত হন তিনি। এ ঘটনায় গত ১০ সেপ্টেম্বর ধানমন্ডি থানায় বাদী হয়ে মামলা দায়ের করেন নিহতের মা সাফিয়া বেগম। দেশজুড়ে ধর্মঘটের চিকিৎসকরা দাবি আদায়ে এবার সারা দেশে সরকারি হাসপাতালে কর্মবিরতিতে নেমেছেন চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীরা। এই কর্মসূচিতে হাসপাতালের বহির্বিভাগ ও অন্তঃবিভাগের সেবা কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দেওয়া হলেও ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান, ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স অ্যান্ড হসপিটাল এবং শিশু হাসপাতাল সহ আরও কয়েকটিতে দেরিতে হলেও কোনো বিভাগের বহির্বিভাগে রোগী দেখা শুরু হয়েছে। এদিকে আবার শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে বহির্বিভাগ পুরোপুরি বন্ধ আছে। চিকিৎসকদের কর্মসূচির কথা জানা না থাকায় সেখানে সকাল থেকে রোগীদের ভিড় দেখা গেছে। অনেকেই কিছুক্ষণ অপেক্ষা করে চলে যাচ্ছেন, অনেকে আবার সেখানেই ঘোরাঘুরি করছেন। তবে আইসিইউ, সিসিইউ সহ জরুরি চিকিৎসা বিভাগ চালু আছে। ঢাকার ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স অ্যান্ড হসপিটালে সকাল ৯টা থেকে বহির্বিভাগে রোগী দেখা শুরু করার কথা ছিল। সেখানে চিকিৎসকরা রোগী দেখতে শুরু করেছেন পৌনে ১০টা থেকে। পরে বহির্বিভাগের সামনে রোগীদের ভিড় তৈরি হয়। শরীফুল ইসলাম নামে একজন রোগী বলেন, সোয়া ৯টায় আসছি, আধা ঘন্টা অপেক্ষায় ছিলাম, পৌনে ১০টায় ডাক্তার রোগী দেখা শুরু করেছেন। বহির্বিভাগের একটি কক্ষের সামনে দায়িত্বরত একজন কর্মচারী বলেন, সকালে স্যারেরা এসেছেন কিন্তু রোগী দেখেননি। পরে সবাই পরিচালক স্যারের রুমে যান, এরপর আউটডোরে রোগী দেখা শুরু হয়েছে। মঙ্গলবার সর্বস্তরের চিকিৎসক ও চিকিৎসা শিক্ষার্থীদের ব্যানারে দিনভর কর্মসূচি পালনের পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সংবাদ সম্মেলন কর্মবিরতির ঘোষণা দেওয়া হয়। ৫ দাবিতে নতুন এই কর্মসূচি ঘোষণা করেন ঢাকা মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসক নাদিম হুসাইন। লিখিত বক্তব্যে তিনি বলেন, বুধবার সারা দেশের মেডিকেল ও ডেন্টাল শিক্ষার্থীরা ক্লাস বর্জন কর্মসূচি পালন করবে। সরকারি বেসরকারি সব হাসপাতালের ইনডোর ও আউটডোর সেবা এবং বৈকালিক চেম্বার বন্ধ থাকবে মানবিক বিবেচনায়। আইসিইউ, সিসিইউ, ক্যাজুয়ালিটি, লেবার রুমের কার্যক্রম চলমান থাকবে। এবার সেনাবাহিনীর ১৬ স্থাপনা প্রতিষ্ঠানের নাম বদল। এরই মধ্যে ১৫টি শেখ পরিবারের নামে এবং বাকি একটি সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের নামে ছিল। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার পরিবারের সদস্য বা তার সরকারের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের নামে থাকা বাংলাদেশ সেনাবাহিনীর ১৬টি সংস্থা, প্রতিষ্ঠান এবং স্থাপনার নাম বদলে দেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টার অনুমোদনের পর আগের নাম বদলে নতুন নামকরণের ঘোষণা দিয়ে মঙ্গলবার এক প্রজ্ঞাপন জারি করেছে প্রতিরক্ষা
প্রতিরক্ষা মন্ত্রণালয়। এর মধ্যে 15টি শেখ পরিবারের নামে এবং বাকি একটি সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের নামে ছিল। সেনাবাহিনীর 16টি সংস্থা, প্রতিষ্ঠান এবং স্থাপনার নাম পরিবর্তনের জন্য প্রধান উপদেষ্টার কাছে সারসংক্ষেপ পাঠানো হয়েছিল বলে রোববার জানিয়েছিলেন তার প্রেস সচিব শফিকুল আলম। তার একদিনের মাথায় এই প্রজ্ঞাপনে তারিখ দেওয়া হলেও প্রকাশ পেয়েছে মঙ্গলবার। ওই 16টি সংস্থা, প্রতিষ্ঠান ও স্থাপনার নতুন নামের তালিকাও প্রকাশ করা হয়েছে প্রজ্ঞাপনে। এক টাঙ্গাইলের ভুয়াপুরে বঙ্গবন্ধু সেনানিবাসের নাম হয়েছে যমুনা সেনানিবাস। কিশোরগঞ্জের মিঠামইনে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ সেনানিবাসের নতুন নাম হয়েছে মিঠামইন সেনানিবাস। বরিশালের লেবুখালীর শেখ হাসিনা সেনানিবাসের নতুন নাম হয়েছে বরিশাল সেনানিবাস। শরীয়তপুরের জাজিরায় শেখ রাসেল সেনানিবাসের নতুন নাম হয়েছে পদ্মা সেনানিবাস। চট্টগ্রামের ভাটিয়ারীতে বঙ্গবন্ধু কমপ্লেক্সের ভাস্কর্য সহ নাম পরিবর্তন করে বিএমএ একাডেমিক কমপ্লেক্স করা হয়েছে। চট্টগ্রামের হালি শহরে বঙ্গবন্ধু শেখ মুজিব ব্যাটারি কমপ্লেক্সের নাম বদলে আর্টিলারি সেন্টার অ্যান্ড স্কুল রাখা হয়েছে। কক্সবাজারের রামু সেনানিবাসের মুজিব রেজিমেন্ট আর্টিলারির নতুন নামকরণ করা হয়েছে এক ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি। ঢাকার বিজয় সরণিতে অ্যাডহক বঙ্গবন্ধু সামরিক জাদুঘরের নতুন নাম হয়েছে বাংলাদেশ সামরিক জাদুঘর। শরীয়তপুরের জাজিরায় বঙ্গবন্ধু কম্পোজিট মিলিটারি ফার্মের নাম কম্পোজিট মিলিটারি ফার্ম জাজিরা করা হয়েছে। ঢাকা সেনানিবাসের বঙ্গবন্ধু জাদুঘরের নাম স্বাধীনতা জাদুঘর হয়েছে। টাঙ্গাইলের ভুয়াপুরের বঙ্গবন্ধু ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের নতুন নাম হবে যমুনা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। নারায়ণগঞ্জের জলসিঁড়িতে শেখ রাসেল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের নাম বদলে আদমজি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ করা হয়েছে। শরীয়তপুরের জাজিরায় শেখ রাসেল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের নাম পদ্মা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ হয়েছে। বরিশালের লেবুখালী শেখ হাসিনা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের নাম হয়েছে বরিশাল ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ। চট্টগ্রাম সেনানিবাসের শেখ কামাল কমপ্লেক্সের নাম এবিআরসি একাডেমিক কমপ্লেক্স রাখা হয়েছে। চট্টগ্রামের হালি শহরের মুজিব ব্যাটারি সড়কের নাম হয়েছে গোলান্দাজ সড়ক। প্রবল গণ আন্দোলনের মুখে গত বছর 5ই আগস্ট প্রধানমন্ত্রীর পদ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর শেখ হাসিনা তার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তাদের পরিবারের সদস্য এবং আওয়ামী লীগ নেতাদের নামে থাকা বিভিন্ন প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করছে। এর আগে রোববার শিক্ষা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আরেক প্রজ্ঞাপনে সশস্ত্র বাহিনীর 8টি সংস্থা, প্রতিষ্ঠান এবং স্থাপনার নাম বদলে দেওয়া হয়। এরই মধ্যে নৌবাহিনীর 3টি, বিমান বাহিনীর 3টি, সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজের একটি এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি সংস্থা, প্রতিষ্ঠান এবং স্থাপনা রয়েছে। 8 বিষয়ে সংস্কার ভাবনা তুলে ধরলেন তারেক রহমান। দলমত নির্বিশেষে দেশের সব রাজনীতিকের উদ্দেশ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমরা বাস্তবধর্মী সমালোচনা অবশ্যই করতে পারি, কিন্তু এগুলো যদি আমরা অ্যাড্রেস করতে ভুলে যাই তাহলে এই দেশের সম্ভাবনা নষ্ট হয়ে যাবে। আমাদের কারো সেটি চাওয়া নয়। আসুন আমরা জনগুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে কথা বলি, চিন্তা করি। রাজনৈতিক দলগুলোর মধ্যে সমালোচনা থাকবে, তবে যেন কোনোভাবেই জনগণের ইস্যুগুলোকে ভুলে না যাই। সমালোচনা করতে গিয়ে জনগণের দাবি থেকে সরা যাবে না। এমনটা ঘটলে দেশের সব সম্ভাবনা বিনষ্ট হয়ে যেতে পারে, যা আমাদের কারো কাম্য নয়। সবাই ঐক্যবদ্ধভাবে বসে যেন জনগণের সমস্যার সমাধানে কাজ করতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুক। তিনি বলেন, সংস্কারের প্রয়োজন রয়েছে। বিএনপি দায়িত্ব পেলে জনগণের চাহিদা অনুযায়ী তা বাস্তবায়ন করবে। নির্বাচন ও সংস্কারের পাশাপাশি স্বাস্থ্য, বাজার ব্যবস্থা এবং নিত্যপণ্যের দাম নিয়ে ডিবেট হওয়া উচিত। নিত্যপণ্যের দাম নাগালে আনতে রাজনৈতিক দলগুলো কেন বিতর্ক করছে না? এ সময় তিনি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, কৃষি, শিক্ষা ও স্বাস্থ্য সহ নতুন করে 8 বিষয়ে নিজের সংস্কার ভাবনা তুলে ধরেন। গতকাল মঙ্গলবার জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন আয়োজিত ইফতার অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেন তারেক রহমান। দেশের বিভিন্ন রাজনৈতিক দল এবং নাগরিক সমাজের শাহবাগীদের সমর্থনে ক্ষমতায় ছিল ফ্যাসিস্ট হাসিনা, বলছে হাসনাত আব্দুল্লাহ। শাহবাগ বিচার বহির্ভূত হত্যাকাণ্ড থেকে শুরু করে গুম, খুন, আয়নাঘর, বিচারিক হত্যাকাণ্ড সহ যাবতীয় অপকর্মের বৈধতা দিয়েছিল বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, শাহবাগ কায়েম করা সশ্রেষ্ঠ ছিল। তাদেরই প্রত্যক্ষ ও পরোক্ষ সহযোগিতায় বিগত 15 বছরে ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত হয়েছে। তাদেরই সমর্থনে ফ্যাসিস্ট হাসিনা ক্ষমতার মসনদে ছিল।
বুধবার ভোর রাতে এক ফেসবুক পোস্টে তিনি এসব কথা বলেন। আসনাত আব্দুল্লাহ লিখেছেন, শাহবাগ একদিনে গড়ে ওঠেনি, এককভাবে কেউ শাহবাগ গড়ে তোলেনি। শাহবাগ কায়েম করতে সমর্থন দিয়েছিল তথাকথিত সুশীল সমাজ, বুদ্ধিজীবী, আমলা, সাংস্কৃতিক কর্মী, বিদেশি এজেন্ট, রাজনীতিবিদ এবং ক্রীড়াবিদরাও। তিনি লিখেছেন, শাহবাগ এদেশের মানুষের বাক স্বাধীনতা থেকে শুরু করে সব ধরনের মৌলিক মানবাধিকার কেড়ে নিয়েছিল। মানুষের স্বাধীনভাবে বেঁচে থাকার অধিকারটুকু কেড়ে নিয়েছিল শাহবাগ। তিনি আরো লিখেছেন, ২৪-এর গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা বিগত ১৫ বছরে সংগঠিত সকল অন্যায়, অপকর্ম, গুম, খুন ও নিপীড়নের বিচার নিশ্চিত করতে চাই। আমরা আশা রাখি সকলের প্রচেষ্টায় তা সম্ভব। ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তির ঐক্যবদ্ধ প্রচেষ্টায় এ জমিনে ইনসাফ কায়েম হবে। জুলাইয়ের শহীদদের স্পিরিট রক্ষায় আমরা সদা জাগ্রত। হাসনাত আব্দুল্লাহ লিখেছেন, বিগত শাসন আমলে হওয়া সকল অন্যায় ও নিপীড়নের বিচার নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর। রাজধানীতে থানায় ঢুকে অতর্কিত হামলা, ওসি সহ আহত ৩। রাজধানীতে থানায় ঢুকে অতর্কিত হামলা চালিয়েছে আব্দুর রাজ্জাক ফাহিম নামে এক যুবক। এই ঘটনায় থানার ওসি নজরুল ইসলাম সহ ৩ পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। সোমবার দিবাগত রাত ১:৩০টার দিকে পল্লবী থানা ডিউটি অফিসারের রুমে এই ঘটনা ঘটে। আহতরা হলেন পল্লবী থানার ওসি নজরুল ইসলাম, সেকেন্ড অফিসার শরীফুল ইসলাম ও এএসআই মোহাম্মদ নাসির। এ বিষয়ে জানতে চাইলে পল্লবী থানার ওসি নজরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, রাত ২টার কিছু আগে আব্দুর রাজ্জাক ফাহিম নামে এক যুবক থানায় আসে। এরপর সে বলে, এই এলাকায় একটি মার্ডার হয়েছে। উত্তরে আমি বলি, বিষয়টি আমার জানা নেই। এরপর ওই যুবক বলে, আপনারা এটা নিয়ে লুকোচুরি করছেন কেন? আপনার ডিউটি অফিসার জানে। তিনি আরো বলেন, পরবর্তীতে ওই যুবককে নিয়ে আমি ডিউটি অফিসারের রুমে যাই। সেখানে অন্য সেবা প্রত্যাশীরাও ছিল। তারাও বলেন এরকম ঘটনা তাদের জানা নেই। ওসি নজরুল ইসলাম বলেন, এরপর ওই যুবকের পরিচয় জানতে চাইলে সে অনিচ্ছা প্রকাশ করে। পরে আমি তাকে হাত ধরে নিয়ে যেতে চাইলে সে অতর্কিতভাবে আমাকে কিল ঘুষি মারতে থাকে। তখন এএসআই নাসির ঠেকাতে এলে ওই যুবক তার একটি আঙুল ভেঙে দেয়। বাদ যাননি সেকেন্ড অফিসার শরীফুল ইসলামও। তার কপালেও ওই যুবক ঘুষি মারে। তিনি বলেন, এমন অবস্থায় আমরা ওই যুবককে আটক করি। আটকের পর ওই যুবক জানায় বাইরে একটি গাড়িতে আরো ৩ জন রয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করলে জানায় তারা গাজীপুর থেকে ঘুরতে এসেছে। পরে আমরা ওই ৩ জনকেও থানায় নিয়ে আসি। ওসি বলেন, হামলাকারী ফাহিমের বাড়ি গাজীপুরে বলে জানতে পেরেছি। তিনি আরো বলেন, এই ঘটনার পর আমরা ৩ জন কুর্মিটোলা হাসপাতালে যাই। সেখানে এএসআই মোহাম্মদ নাসিরের হাত এক্স-রে করে দেখা যায় তার আঙুলটি ভেঙে গেছে। এই ঘটনায় একটি মামলার প্রস্তুতি চলছে।